আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি তাহলে আমাদের আজকের ক্লাস। আজকের জি ক্লাসটা স্যার। একটু কঠিন টপিকটা। ওকে, দেখো, অ্যাডজেক্টিভ ক্লজ। তো আমরা জানি তিন ধরনের ক্লজ আছে। একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা হচ্ছে তোমার কোঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি: একটা অ্যাডজেক্টিভ ক্লজ, একটা নাউন ক্লজ, আর একটা অ্যাডভার্ব ক্লজ। তো পরীক্ষায় মূলত সাবঅর্ডিনেট ক্লজ থেকে তোমাদের প্রশ্ন আসবে কমপ্লিটিং সেন্টেন্সে। তো সাবঅর্ডিনেট ক্লজ বলতে আমরা মূলত অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ কে বুঝি। এই তিনটাই আজকে আমরা পড়ব। ওকে, তাহলে প্রথমে দেখো অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ অলসো কল্ড রিলেটিভ ক্লজ। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ। ইজ এ ডিপেন্ডেন্ট ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এটা নিজে নিজে মনের ভাব প্রকাশ করতে পারে না। ডিপেন্ডেন্ট ক্লজ মানে অন্যের উপর নির্ভরশীল। ডিপেন্ডেন্ট ক্লজ শব্দের অর্থ হচ্ছে এই ক্লজটা নিজে নিজে মনের ভাব প্রকাশ করতে পারে না। মনের ভাব প্রকাশ করার জন্য তাকে অন্যের উপর নির্ভরশীল হতে হয়। অন্যের উপর বলতে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল হতে হয়। দ্যাট মডিফাইস এ নাউন এ প্রোনাউন। এই অ্যাডজেক্টিভ ক্লজ সব সময় কোন নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করবে। অর্থাৎ এই অ্যাডজেক্টিভ ক্লজ গুলো সব সময় নাউন বা প্রোনাউনের ঠিক পরে বসবে। Adjective clauses almost always come right after the nouns they modify. অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ গুলো মানে যে নাউন কে বা প্রোনাউন কে মডিফাই করে ঠিক তারপরে বসে। এখানে হচ্ছে তোমার দুটো ব্যাপার খেয়াল রাখবা। একটা হচ্ছে তোমার কি, এরা সব সময় নাউন বা প্রোনাউন কে মডিফাই করবে। ঠিক আছে, কাকে মডিফাই করবে? নাউন বা প্রোনাউন কে। না। নাউন বা প্রোনাউন কে। আর হচ্ছে এরা সব সময় নাউন বা প্রোনাউনের পরে বসবে। এক্সাম্পল গুলো দেখি আমরা। আই স এ ম্যান। তাহলে আই স এ ম্যান, ম্যানটা হচ্ছে নাউন। বি নাম্বারে দেখো দা ম্যান, ম্যানটা নাউন। তিন নাম্বারে আওয়ার এগ্রিকালচার, এগ্রিকালচারটাও নাউন। তাহলে এখানে লাল কালি দিয়ে মার্ক করা যেটা আছে ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ? কারণ ওটা ঠিক নাউনের পরে বসছে। কার পরে বসছে? ঠিক নাউনের পরে। যখন কোনো ক্লজ ঠিক নাউনের পরে বসে বা প্রোনাউনের পরে বসে তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দেখো আই স এ ম্যান, এটা ম্যান কে মডিফাই করছে। সেটা হচ্ছে কি, হু ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড। আমি একজন মানুষকে দেখেছিলাম যে রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল। ঠিক আছে, দা ম্যান ইজ মাই ব্রাদার। তাহলে এখানে দা ম্যান কে মডিফাই করতে হবে। দা ম্যান সম্পর্কে একটা তথ্য দিতে হবে, দা ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে। দা ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, অথবা দা ম্যান হু ইজ সিঙ্গিং এ সং ইজ মাই ব্রাদার। মানে মেইন কথা হচ্ছে তোমার এখানে দা ম্যান কে মডিফাই করতে হবে, ম্যান সম্পর্কে তথ্য দিতে হবে। তুমি বিভিন্ন ভাবে সেটা বলতে পারো। তিন নম্বরে দেখো, আওয়ার এগ্রিকালচার ডিপেন্ডস অন ওয়াটার। আওয়ার এগ্রিকালচার ডিপেন্ডস অন ওয়াটার। তাহলে আওয়ার এগ্রিকালচারকে মডিফাই করতে হবে। এখন এগ্রিকালচার সম্পর্কে একটা তথ্য দিতে হবে। আর সেটা হচ্ছে কি, আওয়ার এগ্রিকালচার হুইচ ইজ দ্য মেইন ফ্যাক্টর অফ আওয়ার ইকোনমি। অথবা আমরা বলতে পারি এইভাবে, আওয়ার এগ্রিকালচার হুইচ ইজ দ্য, আওয়ার এগ্রিকালচার হুইচ ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন ওয়াটার। তাহলে এই যে প্রত্যেকটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, আমরা যে অ্যাডজেক্টিভ ক্লজ বসাচ্ছি লাল কালি দিয়ে মার্ক করা, যেটা আন্ডারলাইন করা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এবং এই অ্যাডজেক্টিভ ক্লজ গুলো সব সময় কোন নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। বুঝছো কিনা দেখো, না বুঝতে প্রশ্ন করবে। বুঝছো কিনা দেখো। স্যার, অ্যাডজেক্টিভ ক্লজগুলো কি আমরা নিজে থেকে লিখবো যে, নাকি প্রশ্নে দিয়ে থাকবে? প্রশ্নে কিছু এগুলো তো কমপ্লিটিং সেন্টেন্স। ঠিক আছে, তোমার ওখানে জাস্ট এক্সাম্পল গুলো দেওয়া থাকবে এরকম, আই স এ ম্যান, আই স এ ম্যান, এতটুকু পর্যন্ত প্রশ্ন থাকবে, বাকিটা তোমাকে কমপ্লিট করতে হবে। এই আই স এ ম্যান, ম্যানটা হচ্ছে কি তোমার কি নাউন। তাইলে এরপরে জি। নাউনকে মডিফাই করে তোমাকে কিছু বলতে হবে, এবং যেটা বলবে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ এর মধ্যেই পড়বে। জি স্যার। আরেকটু দেখো,
স্যার হয়েছে স্যার। ওকে, পারুল চাকমা বুঝছো? পারুল চাকমা, আচ্ছা ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। সেটা হচ্ছে নাউন ক্লজ। আমরা এতক্ষণ আলোচনা করেছি অ্যাডজেক্টিভ ক্লজ, এখন হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজ ইজ এ ডিপেন্ডেন্ট ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ বলো, নাউন ক্লজ বলো, অ্যাডভার্ব ক্লজ বলো, প্রত্যেকটা ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। নাউন ক্লজ একটা ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ নিজে নিজে মনের ভাব প্রকাশ করতে পারে না। মনের ভাব প্রকাশ করতে হলে তাকে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করতে হয়। দ্যাট অ্যাক্টস অ্যাজ এ নাউন। এই নাউন ক্লজ কার মতো কাজ করবে? নাউনের মতো কাজ করবে। অর্থাৎ নাউন ক্লজটাকে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরটা পাবা। লাইক এনি নাউন, অন্যান্য নাউনের মতো a noun clause can be used as the subject, object, complement, appositive. নাউন গুলোকে যেভাবে আমরা কোন একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসাতে পারি, অবজেক্ট হিসেবে বসাতে পারি, কমপ্লিমেন্ট হিসেবে বসাতে পারি, কিংবা অ্যাপোজিটিভ হিসেবে বসাতে পারি, ঠিক একইভাবে নাউন ক্লজটাকেও আমরা সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাপোজিটিভ হিসেবে বসাতে পারি। এখানে আমি 4টা এক্সাম্পল দিয়েছি, দেখো। হি কনফেস, হি কনফেস, তাহলে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে সাবজেক্ট ভার্ব, এরপর অংশটা কি হয়? অবজেক্ট হয়। এরপর অংশটা কি হয়? অবজেক্ট রেসপন্স করবে, ঠিক কি না? জি স্যার। হ্যালো, হ্যাঁ। তাহলে হি কনফেস, লাল কালি দিয়ে মার্ক করাটা হচ্ছে অবজেক্ট। তাহলে হি কনফেস, কনফেস মানে দোষ স্বীকার করা। তাহলে সে দোষ স্বীকার করলো যে হি ডিড দ্য মিস্টেক, অথবা হি কমিটেড এ ক্রাইম। আবার দেখো বি নাম্বারে লাল কালি দিয়ে, ওটা হচ্ছে গ্যাপ, লাল কালি পরে আছে ইজ। তাহলে প্রথমে আমরা কি বসাই? সাবজেক্ট বসাই, সাবজেক্ট ভার্ব, ঠিক কিনা? জি তাহলে স্যার। দ্বিতীয় সেন্টেন্সে হোয়াট হি সেড, এটা হচ্ছে সাবজেক্ট। আবার 3 নম্বরে দেখো উই নো, উই নো দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা হচ্ছে উই সাবজেক্ট, নোটা হচ্ছে ভার্ব, বাকিটা হচ্ছে অবজেক্ট। বাকিটা কি? অবজেক্ট। তাহলে অবজেক্ট। হ্যাঁ। আবার ডি নাম্বারে দেখো হিজ মিস্টেক ওয়াজ, হিজ মিস্টেক সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, এরপরে হচ্ছে তোমার কমপ্লিমেন্ট বসে, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, এরপরে কি? কমপ্লিমেন্ট। হিজ মিস্টেক ওয়াজ দ্যাট হি কমপ্লিমেন্ট। রিফিউজ টু টেক লেসন। তাহলে এখানে আমরা প্রত্যেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, কোথাও আমরা নাউন ক্লজকে সাবজেক্ট হিসেবে বসিয়েছি, কোথাও অবজেক্ট হিসেবে, কোথাও কমপ্লিমেন্ট হিসেবে, ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ। তাহলে দেখো হি কনফেস, 1 নম্বরে দেখো হি কনফেসড, সে স্বীকার করলো, দ্যাট হি ডিড দ্য মিস্টেক, সে ভুল করেছিল, অপরাধ করেছিল। ইজ ইজ আননোন টু মি, আমার কাছে অজানা। হোয়াট হি সেড ইজ আননোন টু মি, সে যেটা বলেছে সেটা আমি জানতাম না বা আমি জানি না। উই নো, আমরা জানি, আমরা জানি অর্থাৎ সবাই জানে, এরকম কোনো কিছু একটা দিতে হবে। তাহলে উই নো দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, উই নো দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, উই নো দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ সবাই যেটা জানে সেরকম একটা সেন্টেন্স এখানে দিতে হবে। আবার হিজ মিস্টেক ওয়াজ, ওয়াজটা অক্সিলারি ভার্ব, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে কমপ্লিমেন্ট বসবে। তাইলে হিজ মিস্টেক ওয়াজ দ্যাট হি রিফিউজ টু টেক লেসন, অর্থাৎ সে পড়াশোনা করবে না, সে মানে টিচার যেটা বলছে সেটা শুনবে না, এটাই ছিল তার অপরাধ। ঠিক আছে? তাহলে একটু বুঝছো কিনা জি দেখো, স্যার। না বুঝতে প্রশ্ন করবে। স্যার হয়েছে স্যার। ওকে, নেক্সট স্লাইডটা দেখো, অ্যাডভার্ব ক্লজ। An adverbial clause is a dependent clause, মানে adjective clause, noun clause এর মতো এটাও dependent clause that functions as an adverb. নাউন ক্লজ যেভাবে নাউনের মতো কাজ করে,
এই অ্যাডভার্ব ক্লজটা হচ্ছে অ্যাডভার্বের মতো কাজ করে। দ্যাট ইজ দ্য এন্টায়ার ক্লজ মডিফাইস এ ভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব সাধারণত তোমার ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে এবং স্বয়ং অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। ঠিক একইভাবে এই অ্যাডভার্ব ক্লজও ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, আবার অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তো তোমাদের এই ক্ষেত্রে যে এক্সাম্পল গুলো আসে পরীক্ষায় অ্যাডভার্ব ক্লজ থেকে, সেটা হচ্ছে জাস্ট সময় বোঝানোর জন্য, অর্থাৎ কখন কখন বোঝানোর জন্য বেসিক্যালি তোমার এই অ্যাডভার্ব ক্লজটা পরীক্ষায় আসে। যেমন এক্সাম্পল গুলো দেখি আমরা। আই হ্যাভ মিস দ্য 8 o'clock ট্রেন। আমি 8টার ট্রেন মিস করেছি। ডু ইউ নো? তুমি কি জানো? তাহলে আমি 8টার ট্রেন মিস করেছি, তুমি কি জানো? হোয়েন দ্য নেক্সট ট্রেন উইল অ্যারাইভ, মানে পরবর্তী ট্রেন কখন আসবে। তাহলে দেখো, হোয়েন দ্য নেক্সট ট্রেন উইল অ্যারাইভ, পরবর্তী ট্রেন কখন আসবে, এটা সময় বোঝাচ্ছে, মানে সময় মানে অ্যাডভার্ব। আই সব এ নাইস বার্ড, আমি একটা সুন্দর পাখি দেখেছি। হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, যখন আমি বাগানে হাঁটছিলাম। হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, যখন আমি বাগানে হাঁটছিলাম, এটা সময় বোঝাচ্ছে, এটা অ্যাডভার্ব। ইউর প্যারেন্টস উইল বি হ্যাপি, তোমার বাবা মা খুশি হবেন। হোয়েন ইউ হ্যাভ সাকসিডেড ইন লাইফ, জীবনে যখন তুমি সফল হবে। তাহলে যখন তুমি সফল হবে, তাহলে যখন তুমি সফল হবে এই অংশটা অ্যাডভার্ব বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে। এখানে তিনটা সেন্টেন্সে দেখো, হোয়েন, প্রথমে এক নম্বরে দেখো হোয়েন দ্য নেক্সট ট্রেন উইল অ্যারাইভ, কখন পরবর্তী ট্রেন আসবে, কখন, অ্যাডভার্ব। হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, যখন আমি বাগানে হাঁটছিলাম, যখন, সময় বোঝাচ্ছে। 3 নম্বরে হোয়েন ইউ হ্যাভ সাকসিডেড ইন লাইফ, যখন তুমি জীবনে সফল হবে, যখন। এই যখন, তারপর হচ্ছে তোমার কি, কখন, এগুলো দ্বারা কি বুঝায়? সময় বুঝায়। সময় মানে হচ্ছে অ্যাডভার্ব। বুঝছো কিনা দেখো। স্যার, হুম, দ্যাট ইজ দ্য এন্টায়ার ক্লজ মডিফাইস এ ভার্ব। ওই স্যার লাইনটা একটু বুঝাই দিবেন? মানে হচ্ছে তোমার অ্যাডভার্ব হচ্ছে মূলত ভার্ব, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে। খেয়াল করবে, অ্যাডভার্ব কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে। ঠিক একই ভাবে অ্যাডভার্ব ক্লজও ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে। স্যার দুটোটা বিপরীত অংশে মডিফাই করে না স্যার? বুঝি নাই। মানে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আবার অ্যাডভার্বকে মডিফাই করে, হ্যাঁ, আবার ঠিক একই অ্যাডজেক্টিভও ভাবে, করে। ঠিক একই ভাবে অ্যাডভার্ব ক্লজ তিনটাকে মডিফাই করে। ও অ্যাডভার্ব আচ্ছা ক্লজটাও স্যার। কি ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করে। জি স্যার, বুঝছি স্যার। ওকে, এরপর হচ্ছে প্রভাবস গুলো দেখো। তো তোমাদের কিন্তু প্রভাব, কিছু প্রভাবস আছে, কিছু সেইংস আছে যেগুলো পরীক্ষায় আসে। A proverb is a short, pithy saying that expresses a traditionally held truth or a piece of advice based on common sense or experience. তো প্রবাদ বাক্যগুলো আমরা সবাই জানি, এগুলো শর্ট, pithy saying, that means হচ্ছে bold expression that expresses a traditionally held truth, যেটা হচ্ছে তোমার কি, তোমার তথাকথিত কোন একটা সত্যকে উপস্থাপন করে, or a piece of advice, অথবা কি করে, কোন একটা অ্যাডভাইস উপস্থাপন করে, পরামর্শ উপস্থাপন করে, উপদেশ উপস্থাপন করে, বেসড অন কমন সেন্স অন এক্সপেরিয়েন্স, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে অথবা আমাদের কমন সেন্স থেকে মূলত এই প্রভাবগুলো আসছে। যেমন, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতাই উত্থান, বিবাদে পতন। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গ দেখে লোক চেনা যায়। হোয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। ফলস আর ট্রিক হোয়ার লাভ ইজ সিন, যারে দেখতে নারী তার চলন বাঁকা। ডেঞ্জার ওপেন কামস হোয়ার ইট ইজ ফিয়ার, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়।
হোয়াট ইজ স্লটেড ক্যান নট বি ব্লটেড, কপালের লিখন যায় না খণ্ডন। আরো কিছু আছে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। মিসফরচুন নেভার কামস অ্যালোন, বিপদ কখনো একাকী আসে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় ও নদীস্রোত কারোর জন্য অপেক্ষা করে না। মর্নিং শোজ দ্য ডে, মর্নিং শোজ দ্য ডে, এটার সুন্দর বাংলাটা হচ্ছে তোমার কি বলা যায়, মানে সকাল দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে। আর একটা সুন্দর বাংলা আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা সর্বোৎকৃষ্ট পন্থা। এরপর হচ্ছে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবন পুষ্পসজ্জা নয়। এখানে বেশ কয়েকটা তোমার কি আছে, প্রভাবস আছে। এগুলো সবগুলো হচ্ছে বিগত পরীক্ষায় আসছে, একবার চোখ বুলাই নাও। এগুলো সবগুলো বিভিন্ন পরীক্ষায় আসা প্রভাবস। আমি আবার বলছি, তুমি খেয়াল করো। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতায় উত্থান বিবাদে পতন। A man is known by the company he keeps, সঙ্গ দেখে লোক চেনা যায়। Where there is life there is hope, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এরপর হচ্ছে ফলস আর ট্রিক হয় লাভ স্পিন, যারে দেখতে নারী তার চলন বাঁকা। ডেঞ্জার অফেন কামস where it is fear, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় বা রাত হয়। হোয়াট ইজ ব্লটেড ক্যান নট বি ব্লটেড, এটা ব্লটেড ব্লিটেড হয়ে গেছে, BLO, BLO হবে ব্লটেড, কপালের লিখন যায় না খণ্ডন। A friend in need is a friend in need, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু বা অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। Misfortune never comes alone, বিপদ কখনো একাকী আসে না। Time and tide wait for none, সময় ও নদীস্রোত কারোর জন্য অপেক্ষা করে না। মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবন পুষ্পসজ্জা নয়। তো দেখো এই পর্যন্ত অলরেডি 5টা ক্লাস নিয়েছি কমপ্লিট সেন্টেন্সের উপর। তো কমপ্লিট সেন্টেন্সে যতগুলো গুরুত্বপূর্ণ রুলস আছে সবগুলো কভার করা হয়েছে। তো কালকে তোমার এখানে কাঁঠালতলিতে আমরা আগে যেভাবে পড়তাম সেভাবে পড়াবো। যদি সময় সুযোগ হয় 10টায় পড়াবো, 10টায় আসিও। ঠিক আছে? কমপ্লিট সেন্টেন্সে যার যে সমস্যাগুলো আছে কালকে সলভ করে দিব। ঠিক আছে? জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আর এটা আমি গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম